আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি 1 মিনিটের মধ্যেই। আহ আহ সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে ভাইয়া সবাই সবাই শুনতে পাচ্ছেন? জি জিজ্ঞার ভাইয়া কথা বলছেন, ভাইয়া বলেন। আমার কথা হুম হুম, বলেন। ভাইয়া আমি আসলে হ্যাঁ ভাই, বলেন। ভাইয়া গত ক্লাসের লেকচারে আমার একটা টপিকে একটু কনফিউশন আছে আর কি। জি জি, কোনটা বলেন একটু। আপনি বলেছিলেন যে পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে আর কি, গোয়িং টু দ্য মার্কেট আই উইল বাই সাম ক্লথ। হুম ওকে, হুম হুম। গোয়িং টু দ্য মার্কেট পার্টিসিপল ফ্রেজ বলছিলেন, তো এইটা আসলে বুঝিনি। আচ্ছা, গোয়িং টু দ্য মার্কেট, এটা নিয়েই তো কনফিউশন যে এটা কেন পার্টিসিপল হলো, তাই না? জি ভাইয়া। হুম। ওকে, প্রথম কথা হচ্ছে জেরান্ড ইজ ইকুয়াল টু নাউন, মানে নাউন ইকুইভ্যালেন্ট হয়ে জেরান্ড কাজ করে। তো যেহেতু নাউন ইকুইভ্যালেন্ট হয়ে কাজ করে, সে কারণে জেরান্ড নাউন যেই জায়গাগুলোতে বসতে পারে সেই জায়গাতে শুধু বসে। এখন নাউন বসে সাবজেক্টের জায়গায়, নাউন বসে অবজেক্টের জায়গায়, নাউন বসে প্রিপোজিশনের পরে, অন্য জায়গাগুলোতে নাউন বসে না। তো সে কারণে অন্য জায়গাগুলোতে যখন বসবে তখন সেটা জেরান্ড হতে পারবে না। আর যখন জেরান্ড হবে না তখন সেটা পার্টিসিপল, বিকজ ইংরেজি ভাষায় আইএনজি যুক্ত চেহারার দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে জেরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল। সো খেয়াল করে দেখুন, নাউন বসার কথা হচ্ছে এই সাবজেক্টের জায়গায়, অথবা বাই এর পরে সাম ক্লজ এই জায়গায়, অথবা প্রিপোজিশন থাকলে সেটার পরে টু এর পরে এখানে। কিন্তু এমন জায়গায় বসেছে যেটা কোনো সাবজেক্ট না। আর সাবজেক্ট হলে সেটার ভার্ব থাকতে হবে। এখানে কি গোয়িং টু দ্য মার্কেট যেই ফ্রেজটা আছে সেটার কোনো ভার্ব আছে? নাই। বুঝতে পেরেছেন আমার অ্যান্সারটা? আসাদ ভাই, ক্লিয়ার ভাইয়া হয়েছে কিনা? আমি হ্যাঁ। পুরোপুরি বুঝতে পারি নাই ভাইয়া। আচ্ছা, জেরান্ড আপনি চিনেন? জেরান্ড, জি ভাই, এটা নাউনের কাজ করে। হ্যাঁ, জিরান্ডের চেহারাটা হচ্ছে ভার্ব ওয়ান আইএনজি। পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল আর কি। এটার চেহারাটাও হচ্ছে একই, ভি ওয়ান প্লাস আইএনজি, কিন্তু এই দুইটার ফাংশন সেম না। তো সে কারণে আমাদের একই চেহারার হলেও ফাংশন যেহেতু ভিন্ন, আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। যেমন ধরেন আমি বললাম সুইমিং ইন দ্য ওশান ডেঞ্জারাস। দুইটার চেহারা সেম। একটা হচ্ছে সুইমিং ইন দ্য ওশান ইজ প্রেটি ডেঞ্জারাস, আর একটা হচ্ছে সুইমিং ইন দ্য ওশান শি বিকেম এক্সট্রিমলি সিক। এখন খেয়াল করে দেখেন, সুইমিং ইন দ্য ওশান এই যে জায়গাটা, এর পরপরই কিন্তু আমি ভার্ব পাচ্ছি। বাট এখানে সুইমিং ইন দ্য ওশান এর পরপরই আমি ভার্ব পাইনি, শি ভার্বের সাবজেক্ট হয়েছে। তো আমরা জানি জেরান্ড হচ্ছে সেটা যেটা নাউনের জায়গায় বসে নাউনের মতো কাজ করে। সো এটা নাউনের জায়গায় বসেছে সাবজেক্টের জায়গায়, এবং এরপরেই আমরা ভার্ব পাচ্ছি। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ তো সাবজেক্ট হয় না। তার মানে মূল সাবজেক্টটা হচ্ছে সুইমিং, ভার্বটা হচ্ছে ইজ। একইভাবে এখানে দেখেন সুইমিং ইন দ্য ওশান, এর পরপর আমরা কোনো ভার্ব পাচ্ছি না, কমা দিয়ে এটাকে পৃথক করা হয়েছে। শি বিকেম এক্সট্রিমলি সিক, বিকেম হচ্ছে ভার্ব, ভার্বের সাবজেক্ট হচ্ছে শি। অর্থাৎ এখানে সুইমিংটা সাবজেক্টও হয় নাই, অবজেক্টও হয় নাই। সে কারণে এটা ক্লিয়ার পার্টিসিপল ভাইয়া। ফ্রেজ আর ওটা জিরান্ড ফ্রেজ। ক্লিয়ার? ভাইয়া, একদম।
আসাদ ভাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই, একদম এখন ক্লিয়ার ধারণা পাইছি। হুম। এবং যখন জিরান্ড হয় এটার অর্থ হয় ভার্বের মেইন ফর্ম যেটা, সুইম অর্থ সাঁতার কাটা, সুইমিং অর্থ সাঁতার কাটা। সুইমিং ইন দ্য ওশান, সাগরে সাঁতার কাটাটা ইজ প্রেটি ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। আর পরের সেন্টেন্সে অর্থ সেম থাকবে না। পরের সেন্টেন্স আপনারা যত জায়গায় রিডিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে বড় সেন্টেন্স গুলো বোঝার সময় আপনারা হচ্ছে, ধরেন আপনি রিড আউট করে যাচ্ছেন সুইমিং ইন দ্য ওশান শি বিকেম এক্সট্রিমলি সিক, সো হাউ টু আইডেন্টিফাই দ্য এক্সাক্ট মিনিং, এটার মিনিংটা কি হবে বোঝার জন্য সবার আগে মেইন ক্লজ পড়বেন, মানে ফাইনাইট ভার্ব যুক্ত যে ক্লজটা আছে। যেমন শি বিকেম এক্সট্রিমলি সিক, এটা হচ্ছে মূল ক্লজ, এছাড়া অন্য কোনো ক্লজ নাই। তো এটার অর্থ কি, সে হচ্ছে বাজেভাবে অসুস্থ হয়েছে। সো এখন বাজেভাবে অসুস্থ হয়েছে, কেন হয়েছে প্রশ্ন থেকে যায় না? ওইটারই অ্যান্সারটা দিবে পার্টিসিপল ফ্রেজটা। সুইমিং ইন দ্য ওশান, নদীতে সাঁতার কাটার ফলে, নদীতে সাঁতার কাটার ফলে বা নদীতে সাঁতার কেটে অথবা নদীতে সাঁতার কাটার জন্য সে হচ্ছে অসুস্থ হয়েছে। এইভাবে মূলত সেন্টেন্সের মিনিং বের করতে হয়। মানে পার্টিসিপল ক্লজ গুলো এগুলো এক একটা ল্যাঞ্জা, আর এই ল্যাঞ্জা গুলো কানেক্টেড থাকে অলওয়েজ, তারা কাজ করে। মনে রাখবেন পার্টিসিপল ইজ অলসো আ ভার্ব, আর ভার্ব সব সময় কাজ করে, মানে ভার্বটা ফাংশন করে সাবজেক্ট এর সহযোগিতায়। তো সেক্ষেত্রে সাঁতারটা কে কেটেছে? সি কেটেছে। সো অর্থটা হবে এরকম, যে সে সাঁতার কাটার কারণে, সমুদ্রে সাঁতার কাটার কারণে বাজেভাবে অসুস্থ হয়ে গেছে। আই থিংক সবাই বুঝতে পেরেছেন। সো আমি আমার মূল আলোচনায় চলে যাই, যদি এটা ক্লিয়ার থাকে। সো আজকে আমরা যে ব্যাপারটা হচ্ছে শেখার চেষ্টা করব, আমাদের নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ, জেরন পার্টিসিপল, এই ব্যাপারগুলো আপনাদেরকে গত ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি। এক্স্যাক্টলি ইংরেজি ভাষার সেন্টেন্স প্যাটার্ন গুলোতে যা যা থাকে, সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর হয়তো অবজেক্ট থাকবে, নতুবা কমপ্লিমেন্ট থাকবে, নতুবা প্রিপজিশনাল ফ্রেজ থাকবে। আমি আপনাদেরকে প্রিপজিশনাল ফ্রেজও বলেছি, এটা আসলে কি, নতুবা থাকতে পারে পার্টিসিপল ফ্রেজ। এভাবেই মূলত সেন্টেন্স গুলো ইংরেজি ভাষায় বড় হয়। আরো যদি বড় করতে হয় সেক্ষেত্রে কনজাংশন ব্যবহৃত হয়। কনজাংশন অ্যান্ড, অর, নর, বাট, ইয়েট, এই যে আছে যেগুলা কোঅর্ডিনেটিং কনজাংশন সেগুলো বসে, অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশনস বসে। সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো না, আচ্ছা এখনই দেখাই, যেহেতু আলোচনাটা একটু প্রাসঙ্গিক, এখনই দেখানো যেতে পারে। আসাদ ভাই আছেন? দেখুন, আমরা অনেক অনেক বড় একটা সেন্টেন্স লিখেছি। তো এখানে আমরা জাস্ট খেয়াল করব যে এখানে যা যা ইকুইপমেন্ট লিখেছি, এলিমেন্টস লিখেছি, এর বাইরে যাচ্ছে কিনা। ফিলিং এক্সট্রিমলি টায়ার্ড আফটার ওয়াকিং ফর 3 আওয়ার্স ইন দ্য স্কর্চিং সান, এটাকে কি, এই ফিলিংটা কি জেরান্ড হবে? সজীব, না আহ, ভাইয়া, আরো যারা আছেন আপনারাও বলুন। পার্টিসিপল ভাইয়া। রাশা আপু বলেন তো কি হবে, জেরান্ড না পার্টিসিপল? পার্টিসিপল, ওকে, রাইট। আচ্ছা, তো এটা পার্টিসিপল ফ্রেজ, ফিলিং এক্সট্রিমলি টায়ার্ড, এবং এখানে এরপরে আমরা কি পাচ্ছি, আফটার ওয়াকিং, এটাকে কোন ফ্রেজ বলা যায়? প্রিপোজিশনাল ফ্রেজ ভাই। এক্স্যাক্টলি। তারপর ফর থ্রি প্রিপোজিশনাল আওয়ার, ফ্রেজ। তারপর হচ্ছে ফর 3 আওয়ার্স, এটাকে কোন ফ্রেজ বলবো? ওইটাও প্রিপোজিশন। প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ। তারপরেরটাও প্রিপোজিশনাল ফ্রেজ, বিকজ প্রিপোজিশন আছে, কারো কোনো মাঝখানে জিজ্ঞাসা থাকলে বলে ফেলবেন যদি না বুঝেন। অর্থাৎ আমি এই সাবজেক্ট খুঁজে পাবারও আগে অনেক বড় একটা অংশ পেয়েছি। এর মধ্যে শুরুতে একটা পার্টিসিপল ফ্রেজ পেয়েছি, তারপর প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশনাল ফ্রেজ। এবং আপনি প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে আরো ফ্রেজ পেতে পারেন, যেমন প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে দ্য স্কর্চিং সান হচ্ছে নাউন ফ্রেজ। এখন এখানে এটা নাউন ফ্রেজ কেন, এটার একটা লজিক আছে, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে।
অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো ফ্রেজ বসে ওইটার নাম হবে নাউনের নাম অনুসারে, নাউন ফ্রেজ। দিস ইজ দ্য লজিক। এরপরে আসি, তাহলে আমরা এখানে পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে সেন্টেন্সে, উপর থেকে মিলালাম। প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, উপর থেকে মিলালাম। তিনটা মিলালাম। তারপর সেন্টেন্সে সাবজেক্ট থাকে, সাবজেক্ট পেয়েছি হাসান। সেন্টেন্সে ভার্ব থাকে, ডিসাইডেড টু সিট, এই পুরো অংশটাই হচ্ছে ভার্ব, মানে ভার্বের ফ্রেজ। আন্ডার আ বেনিয়ান ট্রি, এটা কোন ফ্রেজ হবে? আর কেউ এটা বলেন। প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। এন্ড ড্রিঙ্ক সাম, এখানে ড্রিঙ্ক ভার্ব হচ্ছে, সাম কোল্ড ওয়াটার এটা অবজেক্ট। অবজেক্ট থাকতে পারে, যেটা আমরা সূত্র অনুযায়ী দেখেছি। ওয়াটার, মানে সাম কোল্ড ওয়াটার, এটা একটা নাউন ফ্রেজ, মানে অবজেক্ট আর কি, নাউন ফ্রেজ বসেছে। তারপর বিফোর কন্টিনিউইং হিজ জার্নি, এটা আবার আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার না যে এই এই এলিমেন্টস গুলোর বাইরে যায় না, সেন্টেন্সটা আপনি যত বড়ই করেন যাবে না। এবার আপনাকে জানতে হবে কিভাবে আমি বড় সেন্টেন্স বুঝবো। বড় সেন্টেন্স বোঝার জন্য সবার আগে আপনি মেইন ক্লজে আসবেন। এখানে মেইন ক্লজ কোনটা? এখানে মেইন ক্লজ শুরু হয়েছে কমার পর থেকে। হাসান ডিসাইডেড টু সিট আন্ডার আ বেনিয়ান ট্রি। প্রথম অংশ, হাসান ডিসাইডেড টু সিট, হাসান বসতে সিদ্ধান্ত নিয়েছে। কোথায় বসতে সিদ্ধান্ত নিয়েছে? আন্ডার আ বেনিয়ান ট্রি। বেনিয়ান ট্রি মানে বটগাছ, একটা বটগাছের নিচে। অ্যান্ড ড্রিঙ্ক সাম কোল্ড ওয়াটার, এখানে ড্রিঙ্কটা ভি1 বসেছে, এর কারণ হচ্ছে ডিসাইডেড টু কথাটা আবার লিখার দরকার নেই, রিপিটিশন এড়ানোর জন্য এটা বসেছে। এবং সে সিদ্ধান্ত নিল যে কিছু পানি খাবে, ঠান্ডা পানি। কখন খাবে? বিফোর কন্টিনিউইং হিজ জার্নি, তার জার্নি পুনরায় শুরু করার পূর্বে। একসাথে অর্থটা হবে যে হাসান তার জার্নি পুনরায় শুরু করার পূর্বে কিছু ঠান্ডা, মানে একটা বট গাছের নিচে বসার সিদ্ধান্ত নিল এবং কিছু ঠান্ডা পানি খাবার সিদ্ধান্ত নিল বা নিয়েছিল। আচ্ছা, এই অংশ আমি বুঝতে পারলাম। এবার যেহেতু পার্টিসিপল ফ্রেজ এর অংশটা অবশ্যই এটার জন্যই কাজ করছে, এই সেন্টেন্সেরই অংশ, সেক্ষেত্রে আমি ওটার কিভাবে অর্থ বের করব? সো এখানে পুরো অংশটা হচ্ছে যে সে সিদ্ধান্ত নিল একটা বটগাছের নিচে বসবে, কিছু ঠান্ডা পানি খাবে, পুনরায় জার্নি শুরুর আগে। এখন কি কারণে সে সিদ্ধান্ত নিল, এরকম প্রশ্ন থেকে যায় না যে কেন? তো এখানে আমরা আনসারটা এইভাবে পাই যে হচ্ছে প্রচন্ড গরমে 3 ঘন্টা হাঁটার পর ভীষণ ক্লান্ত হবার ফলে বা ভীষণ ক্লান্ত হবার কারণে সে হচ্ছে একটা বটগাছের নিচে বসার, পানি খাবার সিদ্ধান্ত নিল পুনরায় তার যাত্রা শুরুর পূর্বে। এখন এখানে একটা লার্নিং পয়েন্ট আছে আপনাদের, মানে জানা থাকা দরকার। যখন আপনারা এরকম বড় বড় সেন্টেন্স পড়বেন, আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে দ্রুত লেসন বুঝতে পারা, মানে থিম বুঝতে পারা খুবই আর্জেন্ট, আর সেসবের জন্য এটা কাজে দেবে। তো আপনি যখন এরকম ফ্রেজ গুলো পাবেন, প্রিপোজিশনাল ফ্রেজ একাধারে যতগুলাই বসুক না কেন, এই যে আফটার ওয়াকিং একটা, ফর 3 আওয়ার্স আর একটা, ইন দ্য স্কর্চিং সান আর একটা, সো একাধারে যখন আপনি অনেকগুলো পাবেন, আপনার উচিত হবে পেছন থেকে অর্থ নিয়ে আসা। যেমন আমি এইভাবে বলছি যে প্রচন্ড গরমে 3 ঘন্টা হাঁটার পর, প্রায় 3 ঘন্টা হাঁটার পর খুব ক্লান্তি অনুভব করার কারণে হাসান ডিসাইডেড টু সিট, হাসান বসতে সিদ্ধান্ত নিল একটা বটগাছের নিচে এবং কিছু পানি খাবার সিদ্ধান্ত নিল পুনরায় তার জার্নি শুরু করার পূর্বে। ঠিক আছে? আর যখন আপনারা কোনো সেন্টেন্সের অর্থ তুলবেন বাংলা ভাষায়, ভার্বের কথাটা সবার শেষে যায়। অর্থাৎ এখানে অর্থটা এরকম হবে, যেমন হাসান, ঠিক আছে, হাসান তার যাত্রা পুনরায় শুরু করার পূর্বে একটা বটগাছের নিচে বসার এবং কিছু পানি খাবার সিদ্ধান্ত নিল। এই যে সিদ্ধান্ত নিল সবার শেষে আসছে। আসাদ ভাই সহ আরো যারা আছেন বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন, রাশা আপু, শিউলি আপু, মাহফুজুর রহমান ভাই, খালেদুর রহমান ভাই, এবং আরো কেউ যদি থেকে থাকেন, ক্লিয়ার কিনা বলেন। রাশা আপু বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। হুম। আর শিউলি আপু বুঝেছেন? খালেদ ভাই? জি ভাইয়া, জি ভাইয়া জি বুঝছি। ভাই, একদম ক্লিয়ার। হুম। এবার আমি একটু টেস্ট করে নিই যে আসলে কতটা ক্লিয়ার। এটা আমি মুছে দেই।
ওকে, এখানে বড় একটা সেন্টেন্স লিখেছি, সো আমি একটু ভাগ করে দিই আপনাদের সুবিধার জন্য। ওয়াকিং থ্রু দ্য ন্যারো স্ট্রিটস, পার্টিসিপল ফ্রেজ অব ওল্ড ঢাকা, প্রিপোজিশনাল ফ্রেজ। খালেদ সাবজেক্ট, নোটিসড ভার্ব, countless small shops object, selling traditional foods participle phrase, colorful clothes এটা participle phrase এর object, and আরো যা আছে handmade crafts that reminded him of his childhood, যেটা তার হচ্ছে ছোটবেলার কথা স্মরণ করিয়ে দিয়েছিল। এবার আমি হচ্ছে রাশা আপু আছেন, একটু আনমিউট করেন, আপনাকে দিয়ে কাজটা করাই। ওকে, আপনি হচ্ছে কি ভাইয়া? আপনি যে কাজটা করবেন, খালেদ নোটিস কাউন্টলেস স্মল শপস, এতটুকুর অর্থটা কি হবে? খালেদ নোটিসড কাউন্টলেস মানে অসংখ্য, স্মল শপস। তাহলে নোটিশ নোটিশ হয়েছে অসংখ্য ছোট ছোট মল, মানে ছোট ছোট দোকান। এক্স্যাক্টলি। তারপর পার্টিসিপল ফ্রেজ বসেছে সেলিং ট্রেডিশনাল ফুডস। তো পার্টিসিপল ফ্রেজ যখন কোনো নাউনের পরে বসে, তখন সে ওই নাউনটা সম্পর্কেই তথ্য দেয়। তাহলে শপস এর পরে বসেছে, তো অর্থটা হবে যে এমন সব যে দোকানগুলোতে ট্র্যাডিশনাল ফুড বিক্রি হয়, অর্থাৎ ট্র্যাডিশনাল ফুড বিক্রি করা দোকান বা ট্র্যাডিশনাল ফুড বিক্রি করে এমন দোকান সে লক্ষ্য করলো। কালারফুল ক্লথস বিক্রি করে এরকম দোকান সে লক্ষ্য করলো। হ্যান্ডমেড ক্রাফটস বিক্রি করে এরকম দোকান সে লক্ষ্য করলো। দ্যাট রিমাইন্ডেড হিম অফ হিজ চাইল্ডহুড। আচ্ছা, এখানে যে দ্যাট বসেছে, দ্যাট রিমাইন্ডেড হিম অফ হিজ চাইল্ডহুড, এখানে কোনো ক্লজ আছে কিনা আমাকে বলবেন। শিউলি আপু, যদি লাস্ট ক্লাসে থেকে থাকেন এটা ক্লিয়ার হওয়ার কথা। দ্যাট রিমাইন্ডেড হিম অফ হিজ চাইল্ডহুড, এখানে কোনো ক্লজ আছে কিনা? জি ভাইয়া, আছে। আচ্ছা, ফাইনাইট ভার্ব কোনটা এখানে, যেটা দেখে টেন্স চেনা যায়? রিমাইন্ডেড। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারছি রিমাইন্ডেড হিম তাকে মনে করিয়ে দিয়েছিল অফ হিজ চাইল্ডহুড, তার ছোটবেলার ব্যাপারে। সো এখানে একটা জিনিস, আপনাদেরকে রিলেটিভ ক্লজের তো আমি কোনো ক্লাস নেই নাই, তারপরেও যদি যখন নিব আরো ক্লিয়ার হবে। মনে রাখবেন, আপনার কোনো একটা কোনো একটা জিনিস সম্পর্কে, মানে কোনো একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ, তাই না? ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা অতিরিক্ত তথ্য দেয়, সেটা দোষ হোক, গুণ হোক, অবস্থা হোক, সংখ্যা হোক, এটা তো অতিরিক্ত তথ্য, তাই না? অর্থাৎ ব্যক্তি বা বস্তু সম্পর্কে এক্সট্রা যে ইনফরমেশন দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আবার ব্যক্তি বা বস্তু সম্পর্কে এক্সট্রা তথ্য দেবার জন্য যখন কোনো ক্লজ বসে সেটাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ এর অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। কথাটা রিপিট করছি আবার, ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে জিনিসগুলো তথ্য দেয় ইংরেজি সেন্টেন্সে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি অ্যাজ পার গ্রামার ডেফিনিশন। আবার যখন ওই তথ্য দেয়া জিনিসটা বা অংশটা কোনো ফ্রেজ হবে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ওই তথ্য দানকারী অংশটা যদি কোনো ক্লজ হয়, ওটার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর ইংরেজিতে অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ গুলা স্টার্ট হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে। আর রিলেটিভ প্রোনাউনের একটা হচ্ছে দ্যাট। এবং আরো একটা সহজ বিষয় যেটা মনে রাখলে আপনাদের সহজ হবে অর্থ তোলার ক্ষেত্রে, যে রিলেটিভ প্রোনাউন গুলা যেহেতু নাউন সম্পর্কে তথ্য দেয়, অবভিয়াসলি তাদের ইমিডিয়েটলি পূর্বে একটা নাউন থাকবেই থাকবে। তাহলে আমরা দ্যাট এর পূর্বে নাউন পাচ্ছি কিনা? হ্যান্ড মেড ক্রাফটস। সবাই রেসপন্স করলে ক্লাসটা এঙ্গেজিং হবে। ক্রাফটস পাচ্ছি, জি। তাই না? ক্রাফটস পাচ্ছি, ওকে। তার মানে এটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ শুরু হয়। তো বস্তু হলে দ্যাট শব্দের অর্থ হচ্ছে যেটা বা যেগুলো, অর্থাৎ যেগুলো রিমাইন্ডেড হিম তাকে মনে করিয়ে দিয়েছিল অব হিজ চাইল্ডহুড, তার ছোটবেলার ব্যাপারে। একসাথে অর্থটা যদি আমি তুলি, খালেদ লক্ষ্য করলো অসংখ্য দোকান যেগুলোতে ট্র্যাডিশনাল ফুড, কালারফুল ক্লথস এবং হ্যান্ডমেড ক্রাফটস বিক্রি হয়, এবং সেই বিষয়টা
তাকে তার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছিল। এখন খালেদ যে এই নোটিস করলো, তারপর তার ছোটবেলার কথা মনে পড়লো, সেটা কখন মনে পড়লো? ওয়াকিং থ্রু দ্য ন্যারো স্ট্রিটস অফ ঢাকা। ওখানে আবার আমরা কি পাচ্ছি? প্রিপোজিশনাল ফ্রেজ পাচ্ছি। এই যে, যদি আমি আপনাকে বলি অব অব অল ঢাকা, এটার অর্থ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার আমি যদি আপনাকে বলি যে থ্রো দ্য ন্যারো স্ট্রিটস, এটাও আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যখনই আমি আপনাকে ওয়াকিং থেকে জিজ্ঞাসা করব এই অংশটা কি, তখন এটার নাম হবে পার্টিসিপল ফ্রেজ, বিকজ ওয়াকিং দিয়ে শুরু হয়েছে। তো ফলে আমরা যখন প্রিপোজিশনাল ফ্রেজ একাধিক পাবো, আমাদের পেছন থেকে অর্থ তুলতে হবে। তো অর্থটা এভাবে বলতে হবে যে পুরান ঢাকার সংকীর্ণ রাস্তা দিয়ে হাঁটার সময় খালেদ লক্ষ্য করলো অসংখ্য ছোট ছোট দোকান, যেগুলোতে ট্রেডিশনাল ফুড, কালারফুল ক্লথস অ্যান্ড হ্যান্ডমেড ক্রাফটস বিক্রি করা হয়। এবং সেই বিষয়টা, অর্থাৎ সেই বিষয়টা বা সেই জিনিসগুলো, দ্যাটস যেহেতু হ্যান্ডমেড ক্রাফটস এর আগে বসেছে, কালারফুল ক্লথস এর মানে পরে বসেছে, হ্যান্ডমেড ক্রাফটস এর পরে বসেছে, তার মানে দ্যাট দ্বারা ওইগুলো বোঝাচ্ছে। সো ওইগুলো তাকে মনে করিয়ে দিল তার ছোটবেলার কথা, বা মনে করিয়ে দিয়েছিল। বুঝতে পেরেছেন কি সবাই? বুঝে থাকলে এটা ক্লিয়ার, আপনারা নিজেরাও বুঝতে পারবেন, কাউকে পড়াতে দরকার হলে তখনও পড়াতে পারবেন। আমি কি মুভ করব? রাশা আপু, ক্লিয়ার হয়েছেন আপনার? ওকে, ঠিক আছে, এবার আমি ফিরে যাই ইয়াতে, যেটা আমি পড়াতে চাচ্ছিলাম। হুম, okay. তো সাবজেক্ট অংশে কি কি বসতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, ইনফিনিটিভ, তারপর বসতে পারে, দেয়ার বসতে পারে। সো এই ব্যাপারগুলো আর কি আমাদের জানতে হবে। তো সাবজেক্টের ব্যাপারে বিস্তারিত যদি জানতে চান, আপনার প্রোনাউন, যত প্রকারের প্রোনাউন আছে সেগুলো জানা থাকতে হবে, স্পিকিং রাইটিং দুইটার ক্ষেত্রেই। সেগুলো আপনারা নিজ দায়িত্বে শিখে ফেলবেন। আমি একটু আপনাদেরকে ভার্ব নিয়ে আলোচনার মধ্যে ঢুকি এবং একটু দেখানোর চেষ্টা করি। ভার্বের অনেকগুলো টাইপ আছে, এর মধ্যে একটা হচ্ছে টু বি ভার্ব, আর একটা হচ্ছে টু ডু ভার্ব, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে মডাল, মডালস। এগুলো হচ্ছে মোটা দাগে আপনার ভার্বস, মানে যেগুলোর ব্যবহার জানতে হয় স্পিকিং এর জন্য। সো টু বি ভার্ব গুলো সবার কি জানা আছে? কি কি? এনিবডি প্লিজ টেল মি। Am is are was were. হুম, বলুন, আমি লিখছি। am, is, are, was, were, তারপর আর কিছু আছে? আর কিছু যাচ্ছে আছে? ও বি লেখছে। আসাদ ভাই, আর জানেন আর কোনো কিছু? Being আছে, to be ভার্বে। বিং, জি। বিং, তারপর আর কি আছে? বি আর কিছু আছে? বিন আছে। তারপর টু হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। মডালস এর মধ্যে আছে, মডালস কার কার জানা আছে? আমি শুনতে চাই আপনারা কয়টা পারেন। হু ক্যান মে টেল মি? মাইট ক্যান কুড। ক্যান, কুড, তারপর মে মাইট মেই, মাইট, ought to ought টু, তারপর need to নিড হুম, ডেয়ার আচ্ছা, আমি shall should হ্যাঁ shall should শ্যাল, ক্যান কুড শ্যাল শুড উইল উড নিড ডেয়ার আছে ভাইয়া। নিড আছে তাই না? নিড আছে। জি
ডেয়ারও আছে, এর আছে। সেটাকে ধরা হয়, বাট ডেয়ার ইজ রেয়ার, হচ্ছে ব্যাপার, ডেয়ার ইজ রেয়ার। সো এটাকে আমরা একটু ব্র্যাকেটে দিয়ে দিয়ে রাখি। আর মৌলিকভাবে যেগুলা মডেল, সেগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। ক্যান, খুড, মেই, মাইট, টু সিকোয়েন্স ওয়াইজ জানি আমি, টু সিকোয়েন্সিয়াল ওয়াই জানি। শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, হ্যাভ টু, নিড টু, ought to, used to, had better, এরকম আর অনেকগুলাই আছে আর কি। তো আমি মৌলিকভাবে অনেকগুলাই আপনাদেরকে এখানে আনলাম। ঠিক আছে। তো এবার আমি বলি, এখানকার যতগুলো ভার্ব লেখা হয়েছে আপনার স্পিকিং এর ক্ষেত্রে একেবারে ইনিশিয়াল লেসন গুলাই হচ্ছে এগুলো, যে আমি এই ভার্ব গুলো কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাকে জানতে হবে বা আমি জানবো, এবং শুদ্ধভাবে সেটা আমি ইউজ করতে পারবো। যখন আমি কনটেক্সট জানতে পারবো, মনে রাখবেন স্পিকিং ইজ অল অ্যাবাউট কনটেক্সট। আমরা গ্রামার যে শিখি, গ্রামার আমাদেরকে কখনো স্পিকিং এর কনটেক্সটটা দেখায় দেয় না, বা আমাদের গ্রামার টিচাররা কখনো ওইভাবে পড়াননি, সে কারণে আমরা গ্রামার শেখার পরেও স্পিকিং পারি না। আর এখানে একটা প্রশ্নের উত্তর দিই আপনাদের, সেটা হচ্ছে আমার সব সময় এরকম একটা প্রশ্ন ছিল যে আসলে কেউ, বাংলাদেশের মধ্যে অনেক ট্রেনার আছে, কারো বক্তব্য এরকম যে গ্রামার ছাড়া স্পিকিং শেখা যায়, আবার কারো বক্তব্য এরকম যে গ্রামারের মাধ্যমে স্পিকিং শিখতে হয়, গ্রামার ইজ অল এরকম। বাট মানে রিয়েল অ্যান্সারটা হচ্ছে এরকম, কেউ যদি শেখার মতো স্পিকিং এর জন্য যদি সে কোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে না অবস্থান করে, সেক্ষেত্রে তাকে আগে বুঝতে হবে ভাষাটা, বুঝে তারপর বলতে হবে, বিকজ তার কোনো গাইড নাই, তার কোনো মেন্টর নাই এখানে। তো ফলে ওই গ্রামারটাই তাকে পুরা ভাষার মধ্যে বিচরণ করার জন্য হেল্প করে। তো সেজন্য গ্রামার অবভিয়াসলি লাগবে, তবে সব গ্রামার লাগে না, খুব অল্প কিছু গ্রামার লাগে যেগুলো জানা থাকলেই স্পিকিংটা পারা যায়। এটা হচ্ছে অ্যান্সার আর কি। তো এখানে টু বি ভার্বের ব্যবহারটা কখন লাগবে সেটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের দেখা যাবে যে এটার ব্যবহারটা যখন করতে পারবেন, আপনার একটা লার্নিং হলো, টু ডু ব্যবহার জানবেন, আরেকটা লার্নিং হলো, টু হ্যাভ আরেকটা, মডেলস আরেকটা, এভাবে পারতে পারতে সামনের দিকে আর কি অনেকগুলাই পারবেন। কথা বলার সময় দ্রুত ভাবতে পারবেন। সো টু বি ভার্বের ব্যবহারটা কেন, কোথায় কখন কিভাবে, আমি ইউজেসটা লিখে দেই। আইডেন্টিটি, স্টেট, লোকেশন, এই যে এই তিনটা জিনিসকে বোঝানোর জন্য টু বি ভার্ব বসে। এখন আমি একটু আহ যদি বলি যে আমি হচ্ছি ধরেন এরকম, উম ধরেন আমি বললাম যে সালেহ আহমেদ নকিব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এটা কি ওনার আইডেন্টিটি না? আমি হি বসালাম যে তিনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর, তিনি একজন ভাইস চ্যান্সেলর, ওটা কি একটা আইডেন্টিটি না? জি। হ্যাঁ, তো আইডেন্টিটি নিয়ে কথা বলতে গেলে আমার টু বি ভার্ব লাগে, তাহলে হি এর সাথে ইজ বসে, ইজ আ ভাইস চ্যান্সেলর, আর ইউ, আচ্ছা বি ইউ দেই। তারপরে স্টেট, স্টেট শব্দের অর্থ রাষ্ট্র, কিন্তু স্টেট শব্দের আরেকটা অর্থ হচ্ছে অবস্থা। এখন আমি যদি বলি যে এখন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার খুবই অসুস্থ আছেন, এটা কি বোঝাচ্ছে? ওনার অবস্থা বোঝাচ্ছে, তাই না? জি ভাই। এখানেও আমার টু বি ভার্ব ব্যবহার করতে হলো। আচ্ছা, তারপর হচ্ছে আহ তিনি এখন হসপিটালে আছেন, এটা কি বোঝাচ্ছে? উনি কোথায় আছেন সেই লোকেশনটা বোঝাচ্ছে, তাই না আসাদ ভাই? জি ভাই। হি ইজ নাও এট আ প্রাইভেট হসপিটাল। তো দেখুন খেয়াল করে, এট আ প্রাইভেট হসপিটাল এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? আর প্রিপোজিশনাল ফ্রেজ কি হিসেবে কাজ করে আপনাদেরকে একটু বলে দেই। ইংরেজি ভাষায় যত প্রিপোজিশনাল ফ্রেজ আছে তারা দুইটা জিনিস হিসেবেই কাজ করতে পারে, আইদার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। সো এখানে হি ইজ নাও এট আ প্রাইভেট হসপিটাল, তো তিনি এখন কোথায় আছেন, লোকেশন। আর কোনো স্থান বোঝালে ওয়ার দ্বারা প্রশ্ন করলে স্থান মানে বের হয়ে আসে। আর স্থান নিয়ে যেটা উত্তর দেয়, যেটা জবাব দেয়, সেটাকে আমরা অ্যাডভার্ব বলি।
তো ফলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে টু টু বি ভার্বটা কখন আমাদের ব্যবহার করতে হয় এটা বুঝতে পেরেছেন। এবার আমি কিছু টেস্টও নিব যাতে আপনাদের ক্লিয়ার হয়, যাতে আপনারা বলতে পারেন, মানে চেক আউট করতে পারি আর কি। এতক্ষণ পর্যন্ত বুঝলেন কিনা যে একটাতে আমি আইডেন্টিটি বুঝালাম, আর একটাতে স্টেট বুঝালাম মানে অবস্থা, আর একটাতে বুঝালাম লোকেশন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটা ক্লিয়ার হয়েছে না আপনাদের? সামনে যাব, টাইম যাচ্ছে কিন্তু আমাদের। ঠিক আছে, আমি সামনে যাই। আর এগুলো খুবই বেসিক লেসন, না বোঝার কিছু না। আমি জাস্ট আপনাদেরকে কনটেক্সটার সাথে পরিচয় করিয়ে দিলাম যে আপনি যখন কোনো কিছুর আইডেন্টিটি বলবেন, যেমন ধরেন আমি বললাম যে এটা একটা ল্যাপটপ। সো এটা এটা একটা এটা পরিচয়, এটা আমি এটার নাম বলতেছি যে এটা ল্যাপটপ। আমি বললাম যে এই ল্যাপটপটা খুবই ভালো, আমি ওটার অবস্থাটা বলতেছি, স্টেট। তারপর আমি বললাম যে এই ল্যাপটপটা এখন টেবিলের উপরে আছে। সো আমি ল্যাপটপটার লোকেশন বলতেছি, তখন আমি বলবো দিস ইজ আ ল্যাপটপ, দিস ইজ প্রেটি গুড ল্যাপটপ, দিস ইজ আ প্রেটি গুড ল্যাপটপ, অ্যান্ড নাও দ্য ল্যাপটপ ইজ অন ইয়োর ডেস্ক। এখন ল্যাপটপটা আপনার ডেস্কের উপরে আছে। অর্থাৎ এই তিনটা কিওয়ার্ড মনে রাখতে হবে, মনে রেখে আপনাকে এগুলো এভাবে ব্যবহার করলে আপনি হচ্ছে সহজ হবে আর কি। সো এম ইজ আর ওয়াজ ওয়ার যে ভার্বগুলো আছে এগুলো মূলত আপনার টু বি ভার্ব যেগুলো আছে আপনার আইডেন্টিটি স্টেট লোকেশন বলার জন্য ব্যবহৃত হয়। টু বি ভার্বের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হেল্প করে। আরেকটা কাজ হচ্ছে টু বি ভার্ব আপনার প্যাসিভ সেন্টেন্স ক্রিয়েট করতে হেল্প করে। সো এখানে বি ভার্ব হিসেবে যা লেখা আছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এই ভার্বগুলোর পরে যখনই ভি3 থাকে তখন সেই সেন্টেন্সগুলো প্যাসিভ হয়। এই যে বি ভার্ব যা আছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো যখনই থাকে এবং তাদের ইমিডিয়েটলি পরে যদি ভি3 থাকে তখন সেটা প্যাসিভ হয়। সেটা নিয়ে অবভিয়াসলি আপনাদের ভালো আইডিয়া আছে। আমি মনে করি না যে এখানে আরো কিছু বলা উচিত বা বলতে হবে। তাহলে টু বি ভার্বের ব্যাপারটা গেল। পাস্ট টেন্সে হলে ওয়াজ ওয়্যার নিয়ে আসবেন, ফিউচার হলে তো উইল বসাবেন। আর টু ডু ভার্ব গুলা হচ্ছে সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য দুইটা ইউজেস। হচ্ছে আপনি যদি সেন্টেন্সকে নেগেটিভ করতে চান তখন আপনার লাগবে, যেমন আই ডোন্ট লাইক দিস। সো এখানে আই লাইক দিসটাকে নেগেটিভের জন্য আমাকে ডু থেকে ডোন্ট বানাতে হয়েছে। আর হচ্ছে কোশ্চেন করার জন্য ডু ইউ লাইক দিস, কোন টেন্সে কোশ্চেন করার জন্য শুধু ইংরেজি ভাষায় আমাদের টেন্স আছে 12টা, এবং এই 12টা টেন্সের মধ্যে আমাদের দুইটা টেন্স ব্যতীত সবগুলা টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। যেই দুইটা টেন্সে অক্সিলারি নাই সেই দুটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল আর একটা পাস্ট সিম্পল। সো যেহেতু এগুলোতে অক্সিলারি নাই, সবগুলাকেই আমি নেগেটিভ করতে গেলে অক্সিলারি এর পরে নট বসাচ্ছি, কিন্তু এগুলোতে অক্সিলারি দৃশ্যমান নাই, সে কারণে আমাদেরকে টু ডু ভার্বের সাহায্য নিতে হয়, এবং সেখানে টু ডু ভার্ব গুলাই ডু অক্সিলারি হিসেবে কাজ করে। আর আরেকটা ইউজ আছে সেটা হচ্ছে এমফাসাইজের জন্য আর কি, যেমন আই ডু লাভ দিস। আমি অনেক সময় ভাবতাম, আরো আগে, অনেক আগে, বহু আগে, যে যদি আই লাইক, সরি, আই ডোন্ট, আই ডোন্ট লাইক অর্থ যদি আহ আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল লিখি, আই এম নট গোয়িং দেয়ার। সো আই এম নট গোয়িং দেয়ার কে পজিটিভ করতে গেলে যদি শুধু নটটাকে ড্রপ করতে হয়, আই এম গোয়িং দেয়ার, তাহলে ওয়াই নট এখানে আই ডোন্ট লাইকটাকে নেগেটিভ থেকে পজিটিভ করতে আই ডু লাইক বসালেই কেন হয় না? মানে এরকম আমার একটা কিউরিওসিটি ছিল আর কি। তো সেটা আসলে গ্রামারেও যে আছে আমি আগে জানতাম না, পরে জানলাম যে টু ডু ভার্বকে যদি আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে কোনো ভার্বের আগে বসান সেক্ষেত্রে ওটা পজিটিভ সেন্টেন্স হয় এবং এটাতে একটা জোর থাকে, কথা বলায় একটা দৃঢ়তা থাকে। যেমন আই লাইক দিস মানে আমি এটা পছন্দ করি, আর আই ডু লাইক দিস মানে আমি যে এটা পছন্দ করি সেটার ফোকাসটা আমি বোঝাচ্ছি ডু দিয়ে। সো আপনারা যদি আপনারা কথা বলার সময় ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আই ডু invite you to come to the party, অর্থাৎ আই ইনভাইট না বলে আপনি বললেন যে আই ডু ইনভাইট অল অফ ইউ টু কাম টু দ্য পার্টি, অর্থাৎ আমি খুব জোর দিয়ে দাওয়াত দিচ্ছি যে তোমরা সবাই পার্টিতে আসবা।
সো এটা হচ্ছে টু ডু এর বিস্তারিত। আপনি কোশ্চেন করার জন্য লাগবে প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পলে। আর এখানে একটা জিনিস একটু বলে রাখি, আপনারা কি শুনছেন আমার কথা, মানে বুঝতে পারছেন আমার কথা? আমার কথা ভয়েস জি শোনা ভাই। যাচ্ছে কিনা সবার কাছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আহ আপনারা রেসপন্স করলে হয়তো ক্লাস নেবার ক্ষেত্রে আমি উৎসাহ পাবো, বা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু, যে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন আর কি। তো যেটা বলছিলাম, ভাই উম একটা জিনিস জানা ছিল। হুম হুম, বলেন। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে ডু ইউ লাইক দিস, এটার উত্তরে যদি আমি বলি যে ইয়েস আই ডু, তাহলে এখানে যে আই ডু বললাম, এই ডুটাও কি এমফেসিস করতেছে নাকি এমনি নর্মাল ভাব প্রকাশ করতেছে? আচ্ছা আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে, ইংরেজিতে নিয়ম হলো আপনার যখন আপনাকে কোনো কোশ্চেন করা হয়, কোশ্চেন মানেই প্রত্যেকটা কোশ্চেনে কোনো না কোনো একটা অক্সিলারি ভার্ব থাকবে। এখন আপনাকে বলা হলো যে হচ্ছে ডিড ইউ গো দেয়ার, এটা, অথবা আপনাকে বলা হলো যে হ্যাভ ইউ টেকেন ইয়োর মিল। সো এই যে প্রশ্ন করা হলো, প্রথমটাতেও অক্সিলারি আছে ডিড, দ্বিতীয়টাতেও অক্সিলারি আছে হ্যাভ, টু হ্যাভ অক্সিলারি। তো আমাকে যখন এই প্রশ্ন করা হয়, আমি যদি পুরো আনসার, মানে আমি যদি সংক্ষেপে দ্রুত বলতে চাই, আমার দরকার নাই যে এইভাবে বলার যে ইয়েস আই হ্যাভ, মানে আমার যদি সময় অল্প থাকে বা আমি যদি চাই যে সংক্ষেপে বলার জন্য, আমার বলার দরকার নেই যে ইয়েস আই হ্যাভ টেকেন মাই মিল। এটার পরিবর্তে এই যে টেকেন কথাটা তো প্রশ্নেই উল্লেখ আছে, ফলে শ্রোতা তো অলরেডি জানে যে কি জিজ্ঞাসা করা হচ্ছে, এবং যিনি জিজ্ঞাসা করছে সেও জানে যে আমি খাবার নিয়ে জিজ্ঞাসা করছি। তো সেই কারণে নেটিভ আমেরিকান এন্ড ব্রিটিশরা কি করে, ওরা জাস্ট ইয়েস আই হ্যাভ বলে। আর ডিড দিয়ে প্রশ্ন করলে বলবে যে ইয়েস আই ডিড। ডু দিয়ে প্রশ্ন করলে বলবে যে ইয়েস আই ডু। হ্যাজ দিয়ে প্রশ্ন করলে বলবে যে ইয়েস হি হ্যাজ, শি হ্যাজ, এরকম। তো এটা আসলে এমফাসাইজের জন্য না, এটা সংক্ষেপে হ্যাঁ বলার জন্য, হ্যাঁ জি হ্যাঁ এটা বলার জন্য আপনার সাবজেক্টের পরে অক্সিলারিটা বসে। আপনার জবাব পেয়েছেন খালেদ ভাই? জি ভাই। এটা আসলে আর কি শর্টকাট উত্তর দেবার জন্য, তাড়াতাড়ি। যেমন আপনাকে বলা হলো যে ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে, গতকাল কি তুমি তোমার হোমওয়ার্ক করেছিলে? আপনি বলেন ইয়েস স্যার আই ডিড মাই হোমওয়ার্ক, অথবা আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। মানে সংক্ষেপে বলার জন্য সবার শুরুতে বলবেন ইয়েস আই ডিড, তারপর বললেন যে ইয়েস আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক উইথ দ্য হেল্প অফ মাই ফ্রেন্ডস। তো আপনি বিস্তারিত কথা সময় থাকলে তখন বলবেন, বাট ইনস্ট্যান্টলি সংক্ষেপে রিপ্লাই করার জন্য এভাবে রিপ্লাই করতে হয়। শুধু ইয়েস না, ইয়েস এর পরে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। ওকে, এবার আমি যে পয়েন্ট আপনাদেরকে একটু এখানে আলোচনা করে দেখাতে চাই, এখানে আমাদের আবার টেন্সের একটা কানেকশন আছে। আচ্ছা, ইংরেজিতে আমাদের 12টা টেন্স আছে। আপনারা কি জানেন 12টা টেন্স কিন্তু স্পিকিং এর জন্য লাগে না? স্পিকিং এর জন্য 12টা টেন্স লাগে না। স্পিকিং এর জন্য অ্যারাউন্ড 95% টু 97% কথাবার্তা ইংরেজি স্পিকিং এ যা বলা হয় সেগুলো 6টা টেন্স দিয়ে বলা হয়। আর বাকি 3% কথা বলার জন্য আপনার বাকি 6টা শিখতে হয়, বা বাকি 6টার মধ্যে দুই একটা লাগে। সবগুলারই পার্সেন্টেজ আছে, খুবই রেয়ার সেগুলো। অর্থাৎ আপনি 6টা টেন্স শিখলেই আপনি হচ্ছে আপনার মেজর কথাবার্তা বলে ফেলতে পারবেন। এখন ওই 6টা টেন্সের মধ্যে সব থেকে বেশি যে তিনটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে তিনটা সিম্পল টেন্স, একটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, আর একটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট, আরেকটা হচ্ছে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট। সো এবার খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাই। টু ডু ভার্বের মধ্যে আমরা পেলাম ডু, ডাজ, ডিড। টু ডু ভার্বের মধ্যে আমরা পেয়েছি ডু, ডাজ, ডিড। এখন আপনি যখন কথা বলেন কারোর সাথে, যখনই যার সাথে কথা বলতেছেন, ইংরেজিতে আমাদের অনেক প্রোনাউন আছে, আই, উই, ইউ, দেই, হি, সি, ইট, দ্যাট, এটা সেটা অনেক কিছুই আছে। কিন্তু এই প্রোনাউন গুলোর মধ্যে আপনি যখন কনভারসেশনে কথা বলেন, আমাদের কথা বলার জন্য কমপক্ষে দুইজন ব্যক্তির দরকার হয়, এবং আমরা সামাজিক জীবনে যত জায়গাতেই কথা বলি, মোস্ট অফ দ্য টাইম আমরা ইন পার্সন কথা বললে আমাদের অপোজিটে আরেকজন ব্যক্তি থাকে, যাকে আমরা ইউ দিয়ে সম্বোধন করি, ইউ, সেকেন্ড পার্সন, তাই না? তো সেজন্য আপনি যেহেতু আমরা যেহেতু জানতে পেরেছি যে সব থেকে বেশি আমার স্পিকিং এর জন্য প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল দরকার পড়বে, সেজন্য আমাদের উচিত হবে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পলের জন্য
কথা বলতে গেলে আমাদের দরকার হয় প্রশ্ন, জবাব দেবার জন্য দরকার হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। কথা বলার জন্য আমাদের দরকার হয় প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন করার জন্য আমাদের ইউজ করতে হয় কোশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর রিপ্লাই করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের ওই দুইটা টাইপের সেন্টেন্সকে বেশি রপ্ত করতে হবে। এখন বেশি রপ্ত করার জন্য, যেহেতু ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে যখন আমি কথা বলি কারোর সাথে, মোস্ট অফ দ্য টাইম আমার কনভারসেশন পার্টনারটা একজন ইউ, আমার কনভারসেশন পার্টনারটা একজন ইউ। তো সেক্ষেত্রে আমরা সাধারণত ইউটা দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা বেশি জানবো। তাহলে ডু ইউ প্রেজেন্ট সিম্পলের জন্য, ডিড ইউ পাস্ট সিম্পলের জন্য, আর ফিউচারের জন্য উইল ইউ। তারপরে আমার ভার্বটা বসবে V1। ডু ইউ গো দেয়ার এভরি ডে, তারপর ডিড ইউ গো দেয়ার লাস্ট নাইট, উইল ইউ গো দেয়ার টুমরো। আমরা তিনটা সেন্টেন্স লিখেছি, খেয়াল করে দেখেন। আপনি কারোর সাথে যদি কথা বলেন, আপনাকে হয়তো আপনি বলবেন তুমি কি এটা করো, তুমি কি এটা কর্তা, তুমি কি এটা করবা, এই কথাগুলো কিন্তু সব থেকে কমন। এবং সেজন্য আপনারা ডু ইউ, ডিড ইউ, উইল ইউ, ডু ইউ, ডিড ইউ, উইল ইউ, এই প্যাটার্নটা বেশি মুখস্থ করবেন বা বেশি মনে রাখবেন। বিকজ মোস্ট অফ দ্য টাইম আপনাকে এই প্যাটার্নটাই ফলো করে কোশ্চেন করতে হবে, বিকজ কনভারসেশন অধিকাংশ সময় দুইজনের মাঝে হয়। যেমন এখন আমি হচ্ছে ধরেন আহ এখানে আনমিউট করতে বলি যে আম, আসাদ ভাই একটু আনমিউট করবেন। জি ভাই। আচ্ছা, এখন 10টা 47 বাজে। আমি যদি জানতে চাই যে ভাই আপনি কি 10টার সময় জয়েন করেছিলেন ক্লাসে, ওইটা কি পাস্ট না ভাই? জি। এই টাইমটা পাস্ট হয়ে গেছে, তখন আমি বলবো ডিড ইউ জয়েন দ্য ক্লাস এট 10 p.m. আবার ধরেন আগামী কালকের ক্লাসের ব্যাপারে আমি জানতে চাচ্ছি, বা পরের ক্লাস, তো আমি বললাম যে আপনি কি পরের ক্লাসে থাকবেন, উইল ইউ বি ইন দ্য নেক্সট ক্লাস, উইল দিয়ে প্রশ্ন করতে হবে। তারপর আমি যদি সাধারণ জেনারেল কোনো তথ্য জানতে চাই, যে সাধারণত আপনি রেগুলার ক্লাসে থাকেন কিনা, ডু ইউ জয়েন দ্য ক্লাস এভরি ডে রেগুলারলি, আপনি কি প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে নিয়মিত থাকেন, সেটা জানতে চাওয়া, সেক্ষেত্রে আমি ডু দিয়ে বলবো। আর একটু আগে কি করেছেন, বা একটু আগে, 1 বছর আগে, 10 বছর আগে, 1000 বছর আগে যা করেছেন সব কিছুর জন্য পাস্ট সিম্পল, আর ভবিষ্যতের জন্য সবসময় ফিউচার সিম্পল। আচ্ছা, এবার আমি একটু আনমিউট করতে বলবো। রাশা আপু একটু আনমিউট করেন। কি ভাই বলেন? আচ্ছা, আপনি একটু বলেন তো আমাদের স্পিকিং এর জন্য সব থেকে বেশি কোন টেন্স গুলা ব্যবহৃত হয়, এবং তার মধ্য থেকে সবার শীর্ষে কোনগুলা সব থেকে বেশি, নামগুলা বলেন। Do, will, did. শুনতে পাইনি আপু, বলেন একটু। Do, did, will, এগুলো ভাইয়া। আসলে আনসারটা এরকম হবে না, আনসারটা হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। আপনারা যদি কোনো কিছু না বোঝেন আমাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করবেন। খালেদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ধরেন আপনি এখন আমার সাথে আছেন এবং আমি কনভারসেশন স্টার্ট করতে যাচ্ছি। সো আমি যদি আপনার ব্যাপারে কোনো তথ্য জানতে চাই, আমি হয়তো জানতে চাইবো আপনি এখন তো যে সময়টা আছে এটা প্রেজেন্ট, আমি হয়তো জানতে চাইবো আপনি এই জি সময়ের আগে কি কি করেছেন, এটা জানতে চাইবো, অথবা এখন কি করতেছেন সেটা জানতে চাইবো, অথবা পরে কি করবেন সেটা জানতে চাইবো। এই তিনটা স্টেট ছাড়া, অবস্থা ছাড়া আর কোনো কথা বলার বা প্রশ্ন করার সুযোগ নাই। তো ফলে জি যখন আমি এখন থেকে অতীতের কোনো কথা জিজ্ঞাসা করব, যে কোনো প্রশ্ন, সেটার ক্ষেত্রে সবসময় আমরা প্রেজেন্ট জি পাস্ট সিম্পল ব্যবহার করব। যেমন আমি বলতে পারি ডিড ইউ জয়েন দ্য ক্লাস আর্লি, ডিড ইউ টেক ইউর ডিনার, ডিড ইউ টেক আ শাওয়ার ইন দ্য মর্নিং, তারপর ডিড ইউ টেক ইউর লাঞ্চ ইন দ্য প্রপার টাইম, তারপর হচ্ছে ডিড ইউ গো টু ইউর ইউনিভার্সিটি টুডে, ডিড ইউ টক টু ইউর প্যারেন্টস দিস নাইট, ডিড ইউ কল ইউর মম, ডিড ইউ টক টু ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। অর্থাৎ আপনি যেই সময়ে অবস্থান করছেন এর পূর্বে যে কোনো কিছু যার কাছ থেকে জানতে চাবেন, আপনার পাস্ট সিম্পল দিয়ে প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে জি ভাই। স্ট্রাকচারটা হবে ডিড ইউ। আর
যেই সময়ে আপনি অবস্থান করছেন এর পরের যে কোনো কিছু জানতে চান, আপনি প্রশ্ন করবেন উইল ইউ গো দেয়ার টুমরো, উইল ইউ জয়েন দ্য নেক্সট ক্লাস, উইল ইউ হেল্প মি ইন দ্য অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে উইল ইউ মেক সাম ভিডিওস ফর মি, উইল ইউ রাইট মাই পেপার অন বিহাফ অফ মি, তারপর উইল ইউ অ্যাডভার্টাইজ ফর মি, উইল ইউ টেক মোর ক্লাসেস ফর মি। এই যে যা কিছুই আপনি জানতে চান ভবিষ্যতের জন্য জানতে চাইলে প্রশ্ন এইভাবে করতে হবে। আর জেনারেলি কেউ কিছু করে কিনা সেটা জানার জন্য ডু ইউ দিয়ে প্রশ্ন হবে। অর্থাৎ এটা খুবই সিম্পল ব্যাপার, সহজ ভাষায়, যে আমরা কথা বলি সেকেন্ড পার্সনের সাথে মোস্ট অফ দ্য টাইম, ফোনে হোক অফলাইনে হোক, সে কারণে আমাদেরকে ডু ইউ, ডিড ইউ এবং উইল ইউ এই স্ট্রাকচারটা বেশি মনে রাখতে হবে। তারপরে মূল ভার্ব বসিয়ে বসিয়ে প্রশ্ন করতে হয়। আর আনসার দেওয়ার ক্ষেত্রে ডু ইউ দিয়ে প্রশ্ন করলে আমরা বলবো ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট সংক্ষেপে। ডিড ইউ দিয়ে প্রশ্ন করলে আমরা বলবো যে ইয়েস আই ডিড অথবা নো আই ডিডেন্ট। উইল ইউ দিয়ে প্রশ্ন করলে আমরা বলবো ইয়েস আই উইল অথবা সংক্ষেপে বলার জন্য ইয়েস আই উইল। আর নেগেটিভ হলে নো আই আর নো আই ওন্ট। ওন্ট। হ্যাঁ, উইল নট কে সংক্ষেপে ওন্ট বলা হয়। তো আপনাদেরকে আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে এই তিনটা টেন্স ব্যবহার করে আপনারা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস করবেন। আহ নেক্সট ক্লাসে তো আমি থাকবো না, তবে সরি নেক্সট ক্লাসে থাকবো কিন্তু আগামীকাল তো থাকবো না। তবে আমি হচ্ছে উম এই তিনটা কাল নিয়ে প্র্যাকটিস দরকার আর কি আপনাদের, নেক্সট ক্লাসের আগে মধ্যবর্তী সময়ে। আজকে হচ্ছে আমাদের সানডে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে টিউসডেতে। তো মঙ্গলবারের আগে কোনো একদিন কি আপনারা প্র্যাকটিস করতে পারবেন একে অপরের সাথে, অথবা মানে দুইজন হলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমি করতে আর করতে পারবো, পারবো। আসাদুল সমস্যা নেই। দেখা হবে তখন, মানে কালকে দেখা হতে পারে, তখন আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আহ চ্যাট জিপিটি কে একটা প্রম্পট দিবেন, ওরে বলবেন যে হচ্ছে প্রিপেয়ার সাম কোশ্চেন্স ফর মাই কনভারসেশন। আমি লিখে দিই প্রম্পটটা, সেই প্রম্পটটা আপনারা জাস্ট হচ্ছে ওরে। ভাই ওটা কি আমাদের জি। আমাদের একটা প্রজেক্টে ভাই আমাদের জার্মানি থেকে এক পিএইচডি হোল্ডার আসছেন, ওনাদের সাথে কনভারসেশন হয় আর কি একটা প্রজেক্টের কারণে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। ওনারা আমাদের সাথে আছেন, ফেস টু ফেস কথা হয় আর কি। খুবই ভালো জি, তো এবং সেখানে। তাদের ইংলিশও মোটামুটি খুবই স্ট্যান্ডার্ড, তো তাদের সাথে কথা বললেও বেশ ভালোই লাগে আর কি। হুম 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 হুম, ভীষণ ভালো। মোটামুটি প্র্যাকটিসও হয়ে যায় এই সুবাদে আমাদের, মানে আচ্ছা আমি আচ্ছা, আসাদুল দুইজনে আছি ওই প্রজেক্টে। অনেক ভালো চান্স তাহলে। তো আসলে বা অফলাইনে প্র্যাকটিস করতে পারলে এটা খুবই বেস্ট একটা হয়, কার্যকরী খুবই। বিকজ সোশ্যাল ইন্টারাকশনই তো আমাদেরকে করতে হবে। আপনি যদি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে যান ওভারসিজে, আপনার প্রফেসরের সাথে কথা বলতে হবে, তার স্টুডেন্টদের সাথে কথা বলতে হতে পারে, অফিসের আরো যারা থাকবে তাদের সাথে বলতে হতে পারে, সো সবকিছুই অফলাইন। তো আপনারা হচ্ছে প্রম্পটটা দিবেন, এইভাবে প্রম্পটটা লিখে দিই। তো এটা শেষ করার পরে আমি আজকে আর পড়াবো না, আমি আমাদের শিউলি আপু নান্নুর নাহার আপু যেন মক টেস্ট দিবেন, ওটা ওনারটা নিয়ে তারপর আমরা আজকের মতো বিদায় নিব। তো আমি আজকে আপনাদেরকে মোটা দাগে বোঝানোর চেষ্টা করলাম যে স্পিকিং করার জন্য আমাদের হচ্ছে তিনটা টেন্স আজকে ক্লিয়ার করলাম, এই তিনটা টেন্স আমাদের লাগবে। কথা বলার জন্য কোশ্চেন এবং আনসার দরকার পড়ে, কোশ্চেনের জন্য কি কি প্যাটার্ন লাগবে সেটা লিখে দিলাম। সো আপনাদের জাস্ট ভার্ব জানতে হবে, প্রশ্ন করতে হবে। সো প্রম্পটটা এভাবে দিতে পারেন যে I want you to prepare a question sheet for me and one of my child to conversate with one of my friends. University. Simple tenses.
এইটা হলো প্রম্পট, কপি করলাম এন্ড আপনাদের চ্যাট বক্স, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে আপনারা তাকে দিবেন, সে আপনাদেরকে কোশ্চেন বানায় দিবে। যদি মনে হয় যে প্রশ্ন কম বানায় দিছে, তাইলে আপনার প্রয়োজন মতো সংখ্যা ওরে বানায় দিতে বলবেন। ঠিক আছে? তো এখানে এটা তো আপনারা করবেন, এবং আরেকটা সহজ বুদ্ধি দিয়ে কিভাবে কথা বলা আমাদেরকে বাড়াতে হয়। নূর আপু একটু ওয়েট করতেছেন, একটু পরেই শেষ করে দিচ্ছি। আপনার স্পিকিং টেস্ট নেবো ইনশাল্লাহ। যারা আছেন আপনারাও চাইলে থাকতে পারেন তখন আর কি। তো দেখুন খেয়াল করে কিভাবে আমরা কনভারসেশন, যদি একজন কথা বলা শুরু করার পরে সে যদি বলে হ্যাঁ আমি পছন্দ করি, তুমি পছন্দ করো কিনা, এভাবে যদি শেষ করে দেয় তাহলে কিন্তু কথাটা, মানে কনভারসেশনটা ছোট হয়ে যাবে। তো আমাদেরকে ট্রাই করতে হবে কিভাবে আমি কথাটা বাড়াতে পারি। ঠিক আছে? ধরেন প্রশ্ন করা হলো ডিড ইউ গো দেয়ার লাস্ট নাইট, বলা হলো ইয়েস আই ডিড। তখন আপনাকে তো আরো প্রশ্ন করতে হবে, নয়তো তো কথা থেমে যাবে। তখন আপনি বলবেন যে ওয়াই ডিড ইউ, মানে WH ওয়ার্ড গুলো অ্যাপ্লাই করতে হবে। ওয়াই ডিড ইউ গো দেয়ার। আরো কি কি অ্যাপ্লাই করা যায়? কখন গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো দেয়ার। কার সাথে গিয়েছিলে? উইথ হোম ডিড ইউ গো দেয়ার। তারপর উম তারপর হচ্ছে আহ হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার, হাউ এন্ড, আচ্ছা হাউ ডিড ইউ গো দেয়ার, কিভাবে সেখানে গিয়েছিলে। সো এই যে WH ওয়ার্ড গুলো আছে সেগুলোকে ওখানে অ্যাপ্লাই করে করে আপনি একটা প্রশ্নকে অ্যাটলিস্ট 3-4টা আরো প্রশ্নে রূপান্তর করবেন। এভাবে কথা বাড়াতে হবে। আর যিনি উত্তর দিবেন সে তো বলবে যে আই ওয়েন্ট দেয়ার বিকজ হি ইজ মাই ফ্রেন্ড এন্ড হি ইনভাইটেড মি টু জয়েন হিজ বার্থডে পার্টি, সো দ্যাট ইজ ওয়াই আই ডিডেন্ট, আই শুডেন্ট মিস ইট এন্ড আই ওয়েন্ট দেয়ার। তারপর কখন গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো দেয়ার, তখন আপনি বলতে পারেন যে আই ওয়েন্ট দেয়ার অ্যাট 6:30 ইন দ্য ইভিনিং অ্যান্ড আই আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস। তো বলা হলো যে কার সাথে গিয়েছিলে, উইথ হোম ডিড ইউ গো দেয়ার। আপনি বললেন যে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আই এনজয়েড আ লট। আপনাকে বলা হলো হাউ ডিড ইউ গো দেয়ার, কিভাবে গিয়েছিলেন। আপনি বললেন যে আই ওয়েন্ট দেয়ার। দেখুন পাস্ট সিম্পল দিয়ে প্রশ্ন করলে পাস্ট সিম্পল দিয়ে উত্তর দিবেন, খুব সিম্পল ব্যাপার। আপনি বলবেন যে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার ড্রাইভিং মাই ওন কার, আমার নিজের গাড়ি চালিয়ে সেখানে গিয়েছিলাম। অ্যান্ড দেয়ার ওয়ার সাম পিপল ফ্রম মাই ইউনিভার্সিটি অ্যান্ড অলসো মাই মম, মাই ফ্রেন্ডস, মাই সিস্টার, এরকম আর কি। কথাটা বাড়াবেন। সো প্রত্যেকটা কোশ্চেনকে এভাবে কিন্তু বাড়ানো যায়। উইল ইউ গো দেয়ার টুমরো, আপনি কি সেখানে কালকে যাবেন। বলা যেতে পারে যে কেন কালকে যাবা, কখন কালকে যাবা, তারপর কালকে কার সাথে যাবা, কালকে কিভাবে যাবা। তারপর এভাবে আর কি বাড়ানোর চেষ্টা করবেন। আর কোন কোন WH ওয়ার্ড গুলা, WH ওয়ার্ড বলতে কোন কোন গুলা বেশি মনে রাখা দরকার আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে হু, তারপর হচ্ছে হুম, তারপর হচ্ছে হুজ, তারপর হোয়াট, তারপর উইচ, তারপর ওয়েন, তারপর ওয়্যার, তারপর হাউ, তারপর অ্যান্ড ওয়াই। এগুলো হচ্ছে আপনার WH ওয়ার্ড, যেগুলো আপনার লাগবে স্পিকিং এর ক্ষেত্রে। অধিকাংশ সময় এগুলো দরকার পড়ে। এগুলো ইউজ করলে করে আপনি প্রশ্ন বানাবেন। এতক্ষণ পর্যন্ত যা বোঝানোর চেষ্টা করেছি বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। আপনারা একটু আনমিউট করেন, আর আমি এখনই শুরু করে দিচ্ছি নূর নাহার আপুর স্পিকিং টেস্ট, জাস্ট আফটার 1 মিনিট। খালেদ ভাই, শিউলি আপু, রাশা আপু, আসাদ ভাই, বলুন। জি, জি ভাই, বুঝতে পারছি সম্পূর্ণ। তো লাস্টে ওই যে মডাল মডাল যে অক্সিলারি ভাইয়া, মডাল অক্সিলারির ক্ষেত্রে M2:R2 এগুলো দেওয়া যায়। ওগুলো আলোচনা হবে, আমি আপনাদেরকে বোঝাবো। আজকে তো আমরা জাস্ট এতটুকু পর্যন্ত আসলাম, টু ডু ভার্ব পর্যন্ত এসেছি। M2:R2 দিলেও মডাল হয়, আর M2:R2 এর মিনিংটা হয় এরকম: M2:R2, এগুলো হচ্ছে যেমন I am to হয় যুক্ত। take 3 classes each week at next gen. So I am to, এটা একটা, আরেকটা হচ্ছে I have to take
3 classes blah blah blah. তো আই এম টু এবং হ্যাভ টু এর মধ্যে তফাৎ হচ্ছে হ্যাভ টুটা অফিসিয়াল রেসপন্সিবিলিটি বোঝায়, যে আপনি এটা করতে হবে, বাধ্যবাধকতা আছে সেরকম। আর এম টুটা হচ্ছে একটু নর্মাল রেসপন্সিবিলিটি, যেমন আমি বললাম যে আমি একটা ইতালিতে একটা ফার্ম হাউসে কাজ করি, সো সেখানে অফিসিয়ালি আমাকে আই হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ টাস্কস, এই কাজগুলো করতে হয়। বাট সামটাইমস আই অ্যাম টু টেক কেয়ার অফ দ্য অ্যানিমালস, আই সামটাইমস আই অ্যাম টু টেক কেয়ার অফ দ্য পেটস অফ মাই ওনার, অফ মাই ফার্ম হাউস ওনার। সো হ্যাভ টু এবং এম টু এর মধ্যে এটাই তফাৎ। এম টু ইজ টু আর টু তখনই বসে একটু মানে রেসপন্সিবিলিটি, কিন্তু ওটাতে অত বেশি জোর নাই, বাট একটু স্ট্রং রেসপন্সিবিলিটি হলে, যেটা আনএভয়েডেবল, সেক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করবেন। বাট স্পিকিং এর ক্ষেত্রে এম টু হ্যাভ টু এগুলা মিক্স আপ হয়ে গেলেও সমস্যা হয় না। আপনি যখন স্পিকিং ফ্লুয়েন্সির দিকে ফোকাস দিবেন, প্রাথমিকভাবে এগুলো এত কিছু ভাবার দরকার নাই। এম টু ইজ টু হ্যাভ টু এগুলো সবকিছুই রেসপন্সিবিলিটি বোঝায়। একটা হচ্ছে বেশি দৃঢ় আর একটা হচ্ছে অল্প দৃঢ়, মানে বাধ্যবাধকতা, এটা হচ্ছে স্বাভাবিক, মানে স্বাভাবিকভাবে আপনি করেন বা আপনাকে করতে হয়। আর হ্যাভ টু মানে আপনাকে অবশ্যই করতে হয় আর কি। আর হ্যাভ টু এর একটা সিনোনিম হচ্ছে মাস্ট, মানে হ্যাভ টু এর সেম মিনিং দেয়, সেটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা ধরে নিচ্ছি যে আপনাদের ক্লিয়ার সবকিছু। আর এখন থেকে আপনারা বই পড়লে একটু ক্রিটিক্যালি পড়বেন, আইএলটিএস এর বই অথবা যাই পড়েন না কেন, পরে বোঝার চেষ্টা করবেন, বড় বড় সেন্টেন্স বোঝার চেষ্টা করবেন, ফ্রেজ ক্লজ আইডেন্টিফাই করবেন। এভাবে পড়ে চেষ্টা করে করে ইনশাল্লাহ স্পিকিং রাইটিং দুইটাই আপনার প্রোগ্রেস হবে। ঠিক আছে, নূরনাহার আপু রেডি আছেন? নূরনাহার আপু আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। ওকে ওকে। So right away I am going to start asking you some questions. Are you ready yet? Yes. Yes, I'm ready.